রাজধানী পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতি অনিয়মের পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এছাড়া এই মামলায় শেখ হাসিনার ছেলে জয়কে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মেয়ে পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল বলে রায় পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। সেই সঙ্গে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না বলেও রায় পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। নির্বাচনে সেনাবাহিনী কোন দায়িত্ব পালন করবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু সুন্দর সার্বিক নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ, ব্যত্যয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের আগ থেকে বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি নির্বাচনে এআই সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল করবে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, আচরণবিধি মানার বিষয়ে শুরু থেকে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন। এই ব্যাপারটার থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। ইসির পক্ষ থেকে ডেভেলপমেন্ট প্ল্যানটা বলে দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে আপনাদের বাহিনী গ্রহণকে সাজাবেন। দর্শকের এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। আমরা এখন তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। গালিব, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক সহ নির্বাচন কমিশনের কার্যক্রমে সার্বিক কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাদিয়া। আপনি দেখেছেন যে সকাল 10:30 থেকে আসলে নির্বাচন কমিশন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আসলে সার্বিকভাবে তারা মিটিং এ বসেছেন। তারা আসলে মিটিং পরবর্তীতে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ যেমনটি জানিয়েছেন, তিনি তারা মূলত নির্বাচন কমিশন মূলত তারা তাদের সকল ধরনের কর্মপরিকল্পনা সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে করবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে এবার নির্বাচনে মূলত আইন শৃঙ্খলা বাহিনী মূলত লিড দিবে। তবে নির্বাচন কমিশন তারা তাদের সেল গঠনের মাধ্যমে তার সার্বিকভাবে সে বিষয়টি মনিটরিং করবে বলে আমাদেরকে জানিয়েছেন। নির্বাচন কমিশন আরো বেশ কয়েকটি বিষয় জেনেছে যে একেবারে এখন মোটামুটি 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, মূলত তারা মাঠে থাকবে এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে সকল ধরনের আসলে নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের ব্যত্যয় যেন না হয় সে ব্যাপারে কঠোরভাবে তারা হুঁশিয়ারি দিয়েছে। কারো ব্যাপারে যদি ব্যর্থ হয় তখন সে ব্যাপারে কঠোর সিদ্ধান্তের ব্যাপারেও জানিয়েছে ইসি। এবং নির্ধারিত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেই আইন শৃঙ্খলা বাহিনী যেন তারা তাদের নির্ধারিত যে জায়গাগুলোতে দায়িত্ব পালন করবে সেখানে যেন কোনো ধরনের আতিথেয়তা এবং আপ্যায়ন যেন প্রার্থী থেকে না নেয় সে ব্যাপারে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্ধারিত তারিখ থেকেই যেন তারা তাদের আচরণ বিধি মানেন সে ব্যাপারে ইসি থেকে কঠোর নির্দেশনা আমরা দেখেছি, জানতে পেরেছি। এছাড়া সাইবার সিকিউরিটি অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সহ বেশ কয়েকটি সেল তৈরি করার বিষয়ে আসলে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে
তারপর তারা আসলে ইসির সাথে সার্বিকভাবে তারা জানিয়েছে। তো এই ছিল নাদিয়া নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী গালিব জানাচ্ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন বৈঠকের সবশেষ পরিস্থিতি। চলে যাব পরের সংবাদে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিলের প্রক্রিয়া চলমান। নির্ধারিত 30 দিনের মধ্যেই আপিল হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। দুপুরে প্রসিকিউটর গাজী এইচ তামিম এবং মিজানুল ইসলাম এদিকে রামপুরার কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 2 ডিসেম্বর। আজ 13তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সিআইডি কর্মকর্তা গোলাম ইফতেখার আলম। রায় পূর্ণাঙ্গ প্রকাশের আলাদা কোনো নির্ধারিত তারিখ থাকে না। আপনারা জানেন যে 17ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল রায় প্রকাশ করেছিলেন এবং তারপরে প্রসিকিউশন বা ডিফেন্স কে কবে এই রেজিস্ট্রার অফিস থেকে রায় কালেক্ট করবেন সেটা তাদের ব্যাপার। আমরা রায় কালেক্ট করেছি, আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। আমরা 30 দিনের মধ্যেই করব। আগামী এই সপ্তাহে ওবায়দুল কাদের, সালমানের রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা তদন্ত শেষ হয়ে যাওয়ার কথা। এটার আপডেট তদন্ত শেষ পর্যায়ে শুনেছি, 2-1টা তদন্ত শেষ হয়েছে, কিন্তু এখনো ফর্মালি রিপোর্ট আমাদের কাছে আসে নাই। আশা করছি পেয়ে যাব। ঠিক আছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি। এর আগে খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেক ত্যাগ স্বীকার এবং লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ পাওয়া গেছে, কিন্তু এই অর্জনকে ধরে রাখতে হবে। দায়িত্বশীল না হলে বিভ্রান্তির মধ্য দিয়ে সব নষ্ট হয়ে যাবে। 90-এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই। রিজভী দাবি করেছেন, খালেদার অসুস্থতায় কৃত্রিমভাবে তৈরি করা খাবার এবং ঔষধে বিষ মেশানো হয়েছিল। বেগম জিয়া 5 বছরের সাজা দিল একটা মিথ্যা মামলায়। হায়ার কোর্ট মানে হাইকোর্ট সেটাকে 10 বছর করে দিল। সব শেখ হাসিনার কথা। আইন, আদালত, বিচার, প্রশাসন, পুলিশ, র্যাব সবকিছু চলেছে শেখ হাসিনার কথা। সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার। একেবারে একচ্ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার। কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, যারা নিজের দেশে নিজের কিশোর হত্যা করে, কিশোরী হত্যা করে, নিজের দেশের শ্রমিক হত্যা করে, রিকশাওয়ালা হত্যা করে, সবকিছু কি বিচারহীন ভাবে থাকবে? যারাই জনগণের সাথে থাকবে, যারাই ন্যায়ের সাথে থাকবে, তারাই বেঁচে থাকে, তারাই টিকে থাকে। আর যারা এর বিরোধিতা করে তারা ইতিহাসের আস্থা করে রেখে তারা হারিয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সঞ্চয় আর স্বপ্ন আরও একবার খুঁজে ফিরছেন রাজধানীর করাইল বস্তির বাসিন্দারা। এটি যেন তাদের নিয়তি। তাদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের হাতে যেন সহায়তা তুলে দেওয়া হয়। আগুন লাগার 2 দিন পর কলাই বস্তির ধ্বংসস্তূপ সাক্ষ্য দেয় কতটা ভয়াবহ ছিল আগুনের লেলিহান শিখা। আরও একবার সেই ছায়ের স্তূপে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন সর্বহারা মানুষ। শিমুল খানের রিপোর্ট।
পুড়ে যাওয়ার দুদিন পরও মানুষ মরিয়া হয়ে খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সঞ্চয় আর স্বপ্ন। কারো হাতে পোড়া হাড়ি, কারো হাতে ভেঙে যাওয়া প্লাস্টিকের বক্স। করাইল বস্তির বউবাজার এলাকায় বাসিন্দা মর্জিনা পুড়ে যাওয়া ঘর দেখছেন অশ্রু সজল চোখে। নিমিষেই দু চোখ দিয়ে নিজের কষ্টে গড়া ঘর পুড়তে দেখেছেন। শুধু মর্জিনা নয়, এরকম হাজারো মানুষের স্বপ্ন পুড়েছে করাইলে। এবার এটা আমার 30টা রুম ছিল, সবগুলাই পুড়ে গেছে। কোনো কিছু বের করতে পারি নাই, জানটা নিয়ে বের হয়েছি। এখন তো আমরা নিঃস্ব হয়ে গেলাম। গ্যাসের সিলিন্ডার আছে না, সিলিন্ডার থেকে আগুনটা লাগবে। ওই সিলিন্ডার আগুন লাগতে মনে করেন ব্লাস্ট হইয়া পুরা চতুর্দিকে আগুন ছড়াই গেছে। বাড়ি আমার ক্ষতি হয়ে গেছে, পুরিয়া কিছুই বাইর করতেই নেই, শুধু নিজেই বাইরেই গেছি। একই গল্প শাকিলের। গ্রামে থাকা জমি বিক্রি করে করাইলে 26টি ঘর করেছিলেন কিছুদিন আগে। সে ঘরও পুড়েছে সর্বনাশা আগুনে। সব হারিয়ে দিশেহারা বস্তির অধিকাংশ মানুষ। আসছে অনেক, আপনার আর কোনো নিবানির কোনো কায়দা নাই। আমার যারা ছিল সবাই ক্ষতিগ্রস্ত, কেউ একটা সুতো বাই করতে পারে নাই। 52টা রুমে অনেক টাকা পয়সা আছিল, ফ্রিজ, টিভি, মানে যার ইত্যাদি মানে কষ্টের কামাই আছিল, মানে সব ধ্বংস হয়ে গেছে। এদিকে আগুনের বিধ্বস্ত করাইল বস্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। দেশে যা আসিল ওটি বেচে আমি বাড়িটা আজকে 4-5 বছর ধরে কিনে দিছি। 5 বছরে যা আমি ঋণ টিন করে ইয়া করতেছি, মালটা লুড়ে যে আমি আস্তে আস্তে একটু খারাপ, ওই সময় আগুনে সব শেষ করে দিছে। গত মঙ্গলবার বউবাজারে একটি ঘর থেকে বিকেল 5টা 22 মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 1,500 ঘরবাড়ি পুড়েছে সেখানে। শিমুল খান, MyTV, ঢাকা। টাঙ্গাইলের মধুপুর গড় সবুজের আবরণে মোড়া একটি ভূপ্রাকৃতিক উচ্চভূমি, অথচ গড়টি ঢাকার পাশের ভূমিকম্প ঝুঁকির অন্যতম বড় কেন্দ্র। 2007 সালে ঝুঁকি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছিল সিসমোগ্রাফ স্টেশন। বর্তমানে একটি গোলাকার ডিশাকৃতির অ্যান্টেনা ছাড়া কোনো অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় এই ফল্ট নড়েচড়ে উঠলে ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। শুধু টাঙ্গাইল নয়, ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কয়েক বছর আগে টাঙ্গাইলের মধুপুরে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশনে আগুন লাগে। পুড়ে যায় মূল মনিটরিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখন সেখানে শুধু পড়ে আছে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা, যা দিয়ে কোনো পর্যবেক্ষণই সম্ভব নয়। মধুপুরে গবেষণা ফল্টের ঝুঁকির উল্লেখ আছে, কিন্তু পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল নেই কোনো জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা। ফলে লাখো মানুষের জীবনযাত্রা চলছে অদৃশ্য এক ভূমিকম্প বোমার নিচে। গেল শুক্রবার টাঙ্গাইল সহ সারা দেশেই 5.7 মাত্রার ভূমিকম্প হয়। একদিন পর বাইপাইল ও ঢাকায় পরপর 3বার ভূমিকম্প হয়েছে, যা মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে। ভূমিকম্পের ফলে মানুষের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। বিল্ডিংগুলো কাঁপাকাঁপি শুরু হয়েছে, তার মানে আরো 1 মাত্রার বা মানে 5 ছিল তো 6 বা 7 হলে তো আমার মনে হয় বিল্ডিংটা ধসে পড়ে যায়। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুর অঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। ভূমিকম্পে জনসাধারণকে সচেতন করতে সরকারকে উদ্যোগ নিতে হবে, তাই সিসমোগ্রাফ সেন্টারটি পুনর্নির্মাণ জরুরি বলে জানান স্থানীয়রা। বৈজ্ঞানিকদের মাধ্যমে বিভিন্ন আগাম বার্তার মাধ্যমে যেন আমরা সচেতন হতে পারি, তাহলে আমরা আরো উপকৃত হব। এই ভূমিকম্প নিয়ে আসলে অনেকে কাজ করে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সরকারকেই আসলে মেইন ভূমিকা এখানে পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ভূমিকম্পের ভয়াবহতা চিন্তা করে সিসমোগ্রাফ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। যেহেতু বহু আগের ছিল, প্রায় 20 বছর আগের, এটা আমরা চেষ্টা করব পুনরায় যেন এটা আবার করা যায় এবং আধুনিক প্রযুক্তি যতগুলো ব্যবহার করা যায় ওগুলো করে যেন আমরা মধুপুরকে সুরক্ষিত, পাশাপাশি টাঙ্গাইল ঢাকাকে সুরক্ষিত রাখতে পারি। মধুপুর ফল্টে যদি 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তা ঢাকা পর্যন্ত শক্তিশালী কম্পন হতে পারে। এতে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই বিগত কয়েক বছরের যে ঢাকা এবং তার আশেপাশে যে ভূমিকম্পন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় অ্যালার্ম, সতর্ক সংকেত বলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতেও বড় ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে এবং প্রচুর হতাহত হতে পারে। 2015 সালে এপ্রিল মাসে শক্তিশালী ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পে মধুপুরের বোকারবাগ এলাকার 1 কিলোমিটার অংশে ফাটল দেখা দিয়েছিল। আতিকুর রহমান তিতাস, MyTV। হঠাৎ নভেম্বরের মাঝামাঝিতে বেড়ে গেছে শীতের তীব্রতা, ফলে ফুটপাতের ভ্রাম্যমাণ
গরম কাপড়ের দোকানে ছুটছেন নিম্ন আয় এবং মধ্যবিত্তরা। এতে করে মানিকগঞ্জে ফুটপাতের খোলা আকাশের নিচে গরম কাপড়ের দোকানগুলোতে বেচাকেনা বেড়ে গেছে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সুবাইর রহমান। মেঘের আড়ালে রোদের লুকোচুরি খেলা আর বাতাসে বইছে শুল্ক হিমেল হাওয়া। সন্ধ্যা সকাল কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। সূর্যের তাপমাত্রা কমে যাওয়ায় হঠাৎ মানিকগঞ্জে বেড়ে গেছে শীতের তীব্রতা, ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত নিবারণে ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানে ছুটছেন সবাই, ফলে শীতের শুরুতেই ভ্রাম্যমাণ দোকান ও ভ্যান গাড়িতে গরম কাপড়ের বেচাকেনা বেড়ে গেছে। এছাড়া শহরের অলিগলি ও সড়কের পাশে শীতের নতুন ও পুরনো কাপড়ের পসরা সাজিয়ে বসেছে মৌসুমী ব্যবসায়ীরা। গেঞ্জি, মোটা গেঞ্জি, পাতলা গেঞ্জি, বড়দের হুডি এগুলি বিক্রি হয়, মোজা, টুপি। বেশি চলতেছে শীতের মোটা হুটিগুলা, হুটি, ডপ শোল্ডার, জগার্স এগুলা। বেশি মোটা মাল এখন খাচ্ছে না, কিছুদিন পরে আবার শীত যখন বাড়বে তখন আবার বেশি মোটা মাল খাবে। বাচ্চা কালেকশন বেশি বিক্রি করি, ঠিক আছে। নানান 7 থানার মানুষ আমাদের কাছ থেকে কেনাকাটা করে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। তবে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও ফুটপাতের দোকানে ভিড় করছে। এখানে এসেছি আমার নাতির জন্য, এই হালকা হালকা শীত আসতে শুরু করেছে, এই জন্য একটা গরম কাপড় ধরে নেওয়ার জন্য। এখানে একটু কম দামে পাওয়া যায়, এর জন্য কিনি আমরা। বেতন কম, কামাই রোজগার কম, একটু কম দামে পাইলে আমাদের ভালো হয়। সব হালকা শীত পড়ছে, হালকা বাচ্চাদের জন্য জামা কাপড় কেনাকাটা করা যাচ্ছে। মার্কেটে দেখা যায় অনেক বেশি দাম। এদিকে সাধ্যের মধ্যে শীতের কাপড় কিনতে পেরে খুশি নিম্ন ও মধ্যবিত্তরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী 3 আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন সেখানেও দলটি কোনো প্রার্থী দেবে না। দুপুরে রাজধানী বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণ অধিকার পরিষদের 2য় ধাপে প্রার্থী ঘোষণাকালে এই তথ্য জানান তিনি। আজকে তাদের নাম ঘোষণা করেছি, যে সকল প্রার্থীদের সবার জন্য শুভকামনা। আপনার এলাকায় যান, কাজ করেন, মানুষের কাছে যান। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন। শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করলে তারা পারবে না। নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলকে সহযোগিতা করতে হবে, বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করতে হবে। দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং উৎপাদনের মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্বোধনী র্যালি শেষে কথা জানান মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে বর্ডার র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই সপ্তাহের। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরে বাংলা নগর মাঠে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় উপদেষ্টা বলেন, অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার। তাই দেশীয় প্রাণীজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহটা করে আমরা সারা বাংলাদেশে একটা বার্তা দিতে পারছি যে খাদ্য উৎপাদনের বা খাদ্য নিরাপত্তার প্রশ্নে এবং নিরাপত্তার প্রশ্নে মানে খাদ্যের প্রশ্নে আমরা অনেকখানি অগ্রগতি সাধন করেছি এবং আমরা এই ব্যাপারে খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছি।